পৃষ্ঠা 17। তিব্বতী শব্দ প্রসঙ্গে দীপঙ্কর শ্রীজ্ঞান বা অতীশ সংক্রান্ত অধুনা লভ্য প্রায় সমস্ত মূল তথ্যই তিব্বতী ভাষায় সংরক্ষিত। তিব্বতী গ্রন্থাদির উপর নির্ভর না করে তার কথা আলোচনা করা যায় না। বর্তমান গ্রন্থে তাই প্রায় প্রতি পদেই তিব্বতী শব্দ, তিব্বতী নাম প্রভৃতি উল্লিখিত হয়েছে। কিন্তু বাংলা হরফে এ জাতীয় শব্দাদি সাধারণ পাঠকের কাছে অপরিচিত ও কম বেশি আয়াস সাধ্য বলে প্রতীত হবার সম্ভাবনা। অতএব শুরুতেই এ বিষয়ে কয়েকটি কথা পাঠকদের পক্ষে সুবিধাজনক হতে পারে। তিব্বতী শব্দের ইংরেজি বর্ণমালায় রূপান্তরের একটা পদ্ধতি আন্তর্জাতিক বিদ্বান সমাজে স্বীকৃত, কিন্তু এই পদ্ধতি ইংরেজি হরফের কয়েকটি বৈশিষ্ট্যের উপর নির্ভরশীল, ফলে বাংলায় তার হুবহু অনুসরণ সম্ভব নয়। প্রথমে তার একটি প্রধান কারণ দেখা যাক। তিব্বতী শব্দের বন্ধনীর মধ্যে তিব্বতী বর্ণমালায় যে লিখিত রূপ, তার সঙ্গে শব্দটির উচ্চারিত রূপ অভিন্ন নয়। তার একটা বড় কারণ এই যে লিখিত রূপটির ক্ষেত্রে এক বা একাধিক আদ্য বর্ণ অনুচ্চারিত থাকে। ইংরেজি বর্ণমালায় রূপান্তরের সময় অনুচ্চারিত বর্ণগুলি ছোট হাতের বা লোয়ার কেস টাইপে দেওয়া হয়। উচ্চারিত আদ্য বর্ণটির জন্য ক্যাপিটাল বা বড় হরফ ব্যবহার করা হয়, যেমন স্মল লেটার্স BS, capital letter T, small letters AN-apostrophe GYUR। উচ্চারণে তাঞ্জুর। বাংলায় ছোট হাতের হরফ নেই, তাই বাংলায় তিব্বতী শব্দটির লিখিত রূপ বজায় রাখতে গেলে কোনো কৃত্রিম উপায় অবলম্বন করতে হয়। যেমন হয়তো বয় হসন্ত, দন্তের শয় হসন্ত, ত দন্তের ন, গয়ে জফলা রস্য বয়শূন্য র, কোলন, বয় হসন্ত দন্তের শয় হসন্ত অনুচ্চারিত, গয় জফলা উচ্চারণে বর্গীয় জ হয়ে যায়। উচ্চারণে শব্দটি মোটের উপর তাঞ্জুর। সাধারণ পাঠকদের কাছে তাঞ্জুর অবশ্যই সহজ পাঠ্য, কিন্তু বয় হসন্ত দন্তের শয় হসন্ত তয় ত ন গয় জফলা রস্য বয়শূন্য র লিখলে খুবই কিম্ভূত কিমাকার মনে হবে। পৃষ্ঠা 18। বর্তমান গ্রন্থে তাই তিব্বতী শব্দের অনুচ্চারিত আদ্য অক্ষর বাদ দিয়ে এবং মোটের উপর শব্দটির উচ্চারিত রূপ অনুসরণ করা হয়েছে। অবশ্যই উচ্চারিত রূপ অনুসরণেরও নানা সমস্যা আছে। প্রথমত, তিব্বতের প্রদেশ ভেদে উচ্চারণে তারতম্য আছে। জাস্কি বর্গীয় জয়াকার দন্তের শয় হসন্ত কয় দীর্ঘই, জাস্কি তাঁর তিব্বতী ইংরেজি অভিধান এর ভূমিকায় এই জাতীয় তারতম্যের বিস্তৃত তালিকা প্রস্তুত করেছেন। পশ্চিম তিব্বতে একরকম উচ্চারণ, মধ্য তিব্বতে আর এক রকম। খাম ক্ষয়াকার ময় হসন্ত, খামদের মধ্যে উচ্চারণ আবার অন্য রকম। এমনকি মধ্য তিব্বতেও উচ্চারণ সর্বত্র সমান নয়। কিন্তু সাধারণ পাঠকদের পক্ষে এইসব জটিলতায় প্রবেশ করার প্রয়োজন নেই। মোটের উপর মধ্য তিব্বতের বৌদ্ধ বিহারে প্রচলিত উচ্চারণ অনুসরণ করতে পারলেই যথেষ্ট। বর্তমান গ্রন্থে সেই চেষ্টাই করা হয়েছে, যদিও তিব্বতী বিশারদদের মধ্যে এ নিয়ে নানা বিতর্ক উঠতে পারে। দ্বিতীয়ত, বাংলা বর্ণমালায় ইংরেজি জেড এর সমতুল্য কোনো হরফ নেই, যে কারণে রাজশেখর বসু জান্তি জেড আকার দন্তের নয়তয় হস্যই জান্তি পারনা লিখেছিলেন। সাধারণত জেডের জন্য বাংলা বর্গীয় জ লেখা হয়, যদিও তার ফলে জোলা নামটি বাংলায় জোলায় পরিণত। বাংলা বর্ণমালার এই অভাব দূর করা অবশ্যই কঠিন নয়। যেমন বর্গীয় জয়ের তলায় ডট চিহ্ন দিয়ে নতুন হরফ ব্যবহারের প্রথা সহজেই গ্রহণ করা যায়।
কিন্তু এখনও মুদ্রাকরেরা এ জাতীয় উদ্যোগ গ্রহণ করেননি। উচ্চারিত জেড অক্ষরের জন্য বর্গীয় জয়ই ব্যবহৃত হয়, ফলে তিব্বতী হরফের যে অক্ষর জেডের সমতুল্য তার জন্যেও বর্গীয় জয়ই ব্যবহৃত হয়েছে। গ্রন্থমধ্যে বহুলভাবে ব্যবহৃত একটি তিব্বতী শব্দ লো লয়কার হাইফেন চয়াকার চা হাইফেন বয়াকার বা, লো চা বা, কিংবা উচ্চারণ আরও বিশুদ্ধ করতে হলে শুধু চ না লিখে চয়ে বয়ে যুক্তাক্ষর ব্যবহার করতে হয়। কিন্তু পাঠকদের চোখে তা অদ্ভুত দেখাবে, তাই পড়ার সুবিধা হবে এই আশায় হাইফেন চিহ্ন বাদ দিয়ে শব্দটি লোচাবা হিসেবেই ব্যবহার করা হয়েছে। লোচাবা মানে অনুবাদক, অর্থাৎ বিশেষত বৌদ্ধ শাস্ত্রাদি গ্রন্থের অনুবাদক। কিন্তু বৌদ্ধ শাস্ত্র গ্রন্থের অনুবাদই সেকালে তিব্বতে পরম পাণ্ডিত্যের পরিচায়ক ছিল। হয়তো এই কারণেই শব্দটি পাণ্ডিত্যসূচক অর্থেও ব্যক্তি নামের বিশেষণ হয়েছে। যেমন শোন নু পাল, তালব সয়াকার দন্তের ন হাইফেন দন্তের নয় হর্ষ হাইফেন পয়াকার ল, 1392 থেকে 1481 খ্রিস্টাব্দ। পৃষ্ঠা 19। সংক্ষেপে প্রায়ই গই লোচাবা বা গই এর লোচাবা নামে উল্লিখিত, কিন্তু তার প্রধান কীর্তি অনুবাদ সাহিত্য নয়, বৌদ্ধ ধর্মের এক সুবিশাল ইতিহাস। পঞ্চম দলাই লামা প্রভৃতি তিব্বতী বিদগ্ধদের মতে ঐতিহাসিকদের মধ্যে তার সমতুল্য বিদ্বান আর কেউ নন। তিব্বতী ভাষায় লো জুই ব্রা লা দা মেদ বা অতুলনীয় ঐতিহাসিক। তিব্বতী বিদ্বানদের নাম প্রসঙ্গে আরেকটি চিত্তাকর্ষক কথা উল্লেখ করা যায়। শোন নু পাল নামটি সংস্কৃত শব্দ কুমার শ্রীর আক্ষরিক অনুবাদ মাত্র। এই জাতীয় নামকরণের বৈশিষ্ট্য শুধুমাত্র আলোচ্য ঐতিহাসিকটিরই নয়, বস্তুতপক্ষে সেকালের তিব্বতে প্রায় সমস্ত বৌদ্ধ পণ্ডিতদের নামই আসলে কোনো না কোনো সংস্কৃত শব্দের হুবহু তর্জমা মাত্র। দীপঙ্করের জীবন প্রসঙ্গে এই জাতীয় যেসব ব্যক্তির কথা বারবার উঠবে তাঁদের কয়েকজনের নাম এখানে উল্লেখ করা যায়। জয়শীল, বর্গীয় জয় অন্তস্থ অ তালবস্বয় দীর্ঘই ল সমান চিহ্ন ছুল 6 হর্ষই ল হাইফেন 6 হর্ষই ম ঠিম হাইফেন জল হাইফেন বা। দীপঙ্করের এই তিব্বতী শিষ্যই তাঁকে ভারতবর্ষ থেকে তিব্বতে নিয়ে যান। বীর্ষ সিংহ চোন ডুই সেং গে বিক্রমশীল বিহারে দীর্ঘদিন দীপঙ্করের কাছে অধ্যয়ন করেন এবং দীপঙ্করকে তিব্বতে নিয়ে যাবার সময় নেপালে মারা যান। রত্নভদ্র সমানচিহ্ন রিন ছেন সাংপো তিব্বতের মহাপণ্ডিত ও বৌদ্ধ সাহিত্যের অনুবাদক হিসেবে বিশেষ খ্যাতি সম্পন্ন। প্রায় 85 বছর বয়সে তিনি দীপঙ্করের শিষ্যত্ব গ্রহণ করেন। জ্ঞানপ্রভ সমানচিহ্ন এ সে ও এ হাইফেন তালবস্বয় একার হাইফেন ও দ ওদ পশ্চিম তিব্বতের রাজা তাঁরই আমন্ত্রণে দীপঙ্কর তিব্বত গমন করেন। বোধিপ্রভ সমানচিহ্ন জন হাইফেন ছুপ হাইফেন ওদ জ্ঞানপ্রভর ভ্রাতার পৌত্র, বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়ে দীপঙ্করের ঘনিষ্ঠ শিষ্য হন। জয়াকর সমানচিহ্ন জল বেই জুং নে তিব্বতে দীপঙ্করের প্রধান শিষ্য এবং দীপঙ্কর প্রচারিত ধর্মতত্ত্বের উপর নির্ভর করে কা দম পা নামে তিব্বতী বৌদ্ধ সম্প্রদায় প্রতিষ্ঠা করেন। দীপঙ্কর প্রসঙ্গে তিব্বতী সাহিত্যের আরও কয়েকটি বৈশিষ্ট্যের প্রাথমিক পরিচয় পাঠকদের পক্ষে সুবিধার হতে পারে। পৃষ্ঠা 20। প্রথমত অনুবাদ সাহিত্যের কথা। সপ্তম থেকে ত্রয়োদশ খ্রিস্টাব্দের মধ্যে প্রায় 4500 ভারতীয় বিশেষত বৌদ্ধ ধর্ম সংক্রান্ত গ্রন্থ তিব্বতী ভাষায় অনুদিত হয়েছে। এই বিশাল অনুবাদ সাহিত্য দুই ভাগে বিভক্ত।
কাঞ্জুর ও তাঞ্জুর। তিব্বতী মতে কাঞ্জুরের অন্তর্ভুক্ত গ্রন্থগুলি সাক্ষাৎ বুদ্ধ বচন, তাঞ্জুরের অন্তর্ভুক্ত গ্রন্থগুলি শাস্ত্র, অর্থাৎ বুদ্ধের পরবর্তী পণ্ডিতদের লেখা কিন্তু বৌদ্ধ ধর্মের পক্ষে প্রামাণিক গ্রন্থ। কাঞ্জুরের গ্রন্থ সংখ্যা 1108, তাঞ্জুরের গ্রন্থ সংখ্যা 3459, 3459। সাধারণত কোনো ভারতীয় পণ্ডিতের ব্যাখ্যার উপর নির্ভর করে তিব্বতী অনুবাদক বা লোচাবা তর্জমার কাজ করতেন। গ্রন্থ শেষে তাই সাধারণ সেই ভারতীয় পণ্ডিত ও তিব্বতী লোচাবা উভয়েরই নাম উল্লিখিত। সেই সঙ্গে কখনো কখনো উভয় সম্বন্ধেই কিছু ঐতিহাসিক তথ্যও লিপিবদ্ধ হয়েছে। এগুলি থেকে তাই অনেক সময় দুর্মূল্য ঐতিহাসিক উপাদান সংগ্রহের সুযোগ আছে। অবশ্যই ঐতিহাসিক উপাদানের দিক থেকে তিব্বতে যে সাহিত্যের সর্বাধিক সমাদর, প্রধানত তা দুভাগে বিভক্ত। এক, জল বর্গীয় জল রাব বৈষ্ণ রয়াকার ব, এবং দুই, ছই ছয়কার রস্যই জুং বর্গীয় জয় রস্য অনুসার। জল রাব মানে রাজকাহিনী, ছই জুং ধর্ম ইতিহাস বা আরও নির্দিষ্টভাবে বৌদ্ধ ধর্মের ইতিহাস। তিব্বতী ঐতিহাসিকদের বিশ্বাস তিব্বতে বৌদ্ধ ধর্ম প্রচারে দীপঙ্করের স্থান অদ্বিতীয়, তাই ছই জুং নামের সাহিত্য দীপঙ্করের মহিমায় ভরপুর। ছই জুং বা ধর্ম ইতিহাসগুলির মূল তিব্বতী নাম সাধারণত অত্যন্ত দীর্ঘ, কিন্তু সেই সঙ্গে এগুলির প্রায়ই সংক্ষিপ্ত নামও বর্তমান। যেমন গই লোচাবার গ্রন্থটির পুরো নাম বোধ চি উল দু ছই দং ছই ম্রা বা জি তর জুং বেই রিম পা দেব থের ওং উয়কা দন্তে নয় হসন্ত পো। কিন্তু এত বড় নামের বদলে বইটিকে সাধারণত শুধু দেবথের গংপো বা নীল বিবরণ বলে উল্লেখ করা হয়। তাই ইংরেজি তর্জমায় জর্জ রোয়েরিক বইটির নাম দিয়েছেন দ্য ব্লু অ্যানালস। সাধারণত পাঠকদের পক্ষে অবশ্য এই জাতীয় নাম ব্যবহারের বদলে গ্রন্থকারদের সংক্ষিপ্ত নাম অনুসারে ধর্ম ইতিহাসগুলির উল্লেখ করলে পড়বার সুবিধা হবে। যেমন বুতোন রচিত ধর্ম ইতিহাস, সুম্পা রচিত ধর্ম ইতিহাস। বর্তমান আলোচনায় প্রধানত এই পদ্ধতি অনুসরণ করা হয়েছে। পৃষ্ঠা 21। যদিও অবশ্যই বলে রাখা দরকার যে বুতোন প্রভৃতি তিব্বতী ঐতিহাসিকদের পুরো নামগুলিও প্রায়ই সুদীর্ঘ, কিন্তু বর্তমান গ্রন্থে তাঁদের দীর্ঘ পুরো নামের বদলে সংক্ষিপ্ত নাম ব্যবহারই শ্রেয় বলে বিবেচিত হয়েছে। এখানে তিব্বতী বর্ষ গণনা প্রসঙ্গেও কিছু কথা উল্লেখ করা দরকার। তিব্বতী পঞ্জিকার মূল কথা হল 60 বছরের একটি কালচক্রের আবর্তন। অগ্নি, ভূমি, লৌহ, জল ও কাষ্ঠ এই 5টি পদার্থের সঙ্গে শশক, মকর, সর্প প্রভৃতি 12 রকম প্রাণীর নাম সংযোজন করে প্রতি বর্ষের নামকরণ করা হয়। যেমন অগ্নি শশক বর্ষ, ভূমি সর্প বর্ষ ইত্যাদি। 60 বছরের পুরো চক্রটিকে তিব্বতীতে বলে রাবজুং। অগ্নিশশক বর্ষ থেকে একটি রাবজুং শুরু। 60 বছর পরে আবার অগ্নিশশক বর্ষ থেকেই পরবর্তী রাবজুং শুরু হবে। এইভাবে 60 বছরের একটি কালচক্র ঘুরে চলেছে। এই তিব্বতী পঞ্জিকা থেকে আধুনিক ইউরোপীয় পদ্ধতিতে বর্ষ নির্ণয়ের সমস্যা নিয়ে অনেক গবেষণা হয়েছে। তার ফলে তিব্বতী ইতিহাসে উল্লিখিত অগ্নিশশক বর্ষ প্রভৃতির তর্জমাও আধুনিক তিব্বতবিদদের কাছে আজ আর তেমন কঠিন সমস্যা নয়। বর্তমান গ্রন্থে আধুনিক পদ্ধতি অনুসরণ করে তিব্বতী ইতিহাসের সন তারিখ নির্ণয়ের নমুনা দেখা যাবে।
পরিশেষে আরেকটি কথা বলা দরকার, উপরে তিব্বতী নাম প্রভৃতি উল্লেখ করার সময় প্রচুর হাইফেন চিহ্ন ব্যবহার করা হয়েছে, যেমন ছুল ঠিম জল বা, চোন ডুই সেঙ্গে ইত্যাদি। এই জাতীয় হাইফেন চিহ্নর ব্যবহার বর্তমানে প্রচলিত ইউরোপীয় প্রথা সম্মত। এই প্রথার কারণ হল তিব্বতী লেখায় মোটের উপর বলা যায় প্রতিটি উচ্চারণযোগ্য শব্দাংশের পর মাথার কাছে একটি করে ডট চিহ্ন ব্যবহৃত হয়, যেমন ছুল ডট ঠিম ডট জল ডট বা ইত্যাদি। আধুনিক ইউরোপীয় পদ্ধতিতে এই ডট চিহ্নগুলির বদলে হাইফেন চিহ্ন ব্যবহৃত, কিন্তু সাধারণ পাঠ্য বর্তমান বইতে পড়বার সুবিধার জন্যে হাইফেন চিহ্ন বা তিব্বতী প্রথায় ডট চিহ্ন বাদ দেওয়া যুক্তিযুক্ত মনে হয়েছে, এবং নামগুলি যাতে অত্যন্ত দীর্ঘ বলে প্রতীত না হয় সেই উদ্দেশ্যে এগুলি প্রায়ই ভেঙে লেখা হয়েছে, যেমন ছুলঠিম জলবা। এইভাবে ভাঙার সমর্থনে বলা যায় অধিকাংশ তিব্বতী বৌদ্ধ নামের মতো আলোচ্য নামটিও দুটি সংস্কৃত শব্দের হুবহু তিব্বতী প্রতিশব্দ দিয়ে গড়া। পৃষ্ঠা 22। ছুলটিম জলবা হল সংস্কৃত শব্দ জয়শীল বর্গীয় জ অন্তস্থ অ তালবস্যয় দীর্ঘই ল, জয়শীলের আক্ষরিক অনুবাদ। ছুলটিম ছুলঠিম সমানচিহ্ন শীল, জলবা সমানচিহ্ন জয়, কিন্তু একসঙ্গে ছুলটিম জলবা না লিখে নামটি দুভাগে ভেঙে ছুলটিম জলবা হিসাবে লেখাই সুবিধাজনক মনে হয়েছে। তিব্বতী নাম অনেক সময় আরও অনেক বড়, কিছুটা ভেঙে না লিখলে পড়তে অসুবিধা হবার সম্ভাবনা। অতএব সংক্ষেপে হাইফেন বা ডট চিহ্ন বাদ দিয়ে এবং বড় নামগুলি প্রয়োজন মতো ভেঙে নিয়ে বর্তমান বইতে ব্যবহার করা হয়েছে। পড়া চলছে পরের ফাইলে। পৃষ্ঠা 23। 1 দীপঙ্কর শ্রীজ্ঞান।